আমি কি পাপ করেছি, আমি কোন অন্যায় বাদ গেলাম। আমি জীবনে কোনোদিন মিটিং মিছিল এগুলো আমার জীবনে আসতে হয় নাই, কারণ আমার জীবন ছিল একাডেমিক বেসড। আজকে আমাকে রাষ্ট্র এখানে এনে বসিয়েছে। আমরা এখানে গত 5 দিন ধরে অনশন করছি, তার মধ্যে 5 জন ভাই আছেন যারা হচ্ছে যে আমরণ অনশনে বসেছেন। আর আমরা সবসময় কয়েকজন করে আসছি, যেরকম এই জায়গাটা মেয়েদের জন্য যথেষ্ট মানে দিনে নিরাপদ, বাট রাতে এই জায়গাটা নিরাপদ না। তো আমরা মেয়েরা চাইলেও রাতে থাকতে পারছি না। আমি কি পাপ করেছি, আমি কোন অন্যায় বাদ গেলাম। আমাদের চাকরি বিধিতে যে অন্যায়গুলোর জন্য চাকরি থেকে একজন বাদ যেতে পারে, বা আমাদের সচিব স্যার যে 3টা ক্রাইটেরিয়া আবার নতুন করে উল্লেখ করেছেন, এই কোনো ক্রাইটেরিয়াগুলোর মধ্যেই তো আমরা পড়ি না। চাকরি বিধিতে 3 রকমের অপরাধের কথা বলা হয়, যে আপনি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন কিনা, আপনার নামে কোনো মামলা আছে কিনা, এবং আপনি কখনো কোনো ডিসিপ্লিনের এগেনস্টে কোনো কাজ করেছেন কিনা। মানে যেরকম আপনি বিশ্ববিদ্যালয় হতে এমন কোনো কাজ করেছেন যে আপনি বহিষ্কৃত হয়েছিলেন, এরকম কোনো কাজ করেছেন কিনা। তো আমি তো আমার জীবনে কখনো এরকম কোনো কিছু করিনি। আর এছাড়াও আনঅফিসিয়ালি কেউ যদি বলে থাকে যে না রাজনীতি করলে বাদ দেওয়া উচিত, রাজনীতি করলে আপনি কাউকে কেন বাদ দিবেন? তারপরে তার যদি ওটা অন্যায় থাকে তাহলে তাকে তার অন্যায়টা দেখিয়ে দিয়ে বাদ দিন। তো আমি তো আমার জীবনে এই অন্যায়গুলোর অফিসিয়াল আনঅফিসিয়াল যত রকমের অন্যায় আছে কোনোটাই করিনি। এখানে বেশিরভাগ ভাই যারা আছেন আমি সবারটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা করেনি। তাহলে তারা কেন বাদ গেল? এবং এই গত 4 মাস ধরে যখন সিনিয়র সচিব স্যার আমাদেরকে বলেছেন জানুয়ারিতে যে আবার ভেরিফিকেশন হবে, আবার আমাদের ভেরিফিকেশন হয়ে আমাদের ফাইল রেডি হয়েছে, আবার কেন ভেরিফিকেশন হলো? তার মানে ভেরিফিকেশনটা ত্রুটিপূর্ণ ছিল। তো এই দেশে ত্রুটিপূর্ণ ভেরিফিকেশন হয়, এরকম ফিল্ড অফিসার বা এনএসআই ডিজিএফআই মতো গোয়েন্দা সংস্থাগুলো ভেরিফিকেশন করে, সেটা ত্রুটিপূর্ণ কিভাবে হয়? আর ভেরিফিকেশনে যে ত্রুটিপূর্ণ এটার কেন কোনো ব্যবস্থা নেই? আমার একই সাথে প্রথমে এসবি ভেরিফিকেশন হয়েছে, এই সরকারের আমলে হয়েছে। আমার অক্টোবরে গেজেট হয়েছিল, অক্টোবর 2024 সাল। অগাস্টে বিপ্লবের পর অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস পরে আমাদের ভেরিফিকেশন হয়েছে। এই সরকারের আমলে একবার আমি খুবই শুদ্ধ মানুষ হলাম, আমার ক্লিন ইমেজ হলো, আমি চাকরি পেলাম। সেই সরকারের আমলে 2 মাস না ঘুরতে আমার আবার চাকরি চলে গেল ক্লিন ইমেজের অভাবে। আমার 2 মাসের মধ্যে ক্লিন ইমেজটা আমার কীভাবে নষ্ট হলো, এটা আমাকে জানাতে হবে যে আমার ক্লিন ইমেজের কী সমস্যা ছিল। আমি জাস্ট জানতে চাই, আমাকে যদি গেজেট না দেয় আমাকে জানিয়ে দিকে যে আমার কি অন্যায় ছিল, আমি জাস্ট এটা জানতে চাই। এই পর্যায়ে আমার আব্বা আম্মার 55-60 বছর বয়স, তাদের যথেষ্ট বয়স হয়েছে। এখনও কি আমি আমার বাবা মার উপরে এখন তো আমার আব্বা আম্মার দায়িত্ব নেওয়ার কথা, এখনও আমি তাদের উপরে ডিপেন্ড করে আছি। আমি এই ঈদে তাদের আমার কথা ছিল, এই ঈদে আমি তাদেরকে গিফট দিব, তাদেরকে ঈদে আমি জীবনের প্রথম তাদেরকে কিছু কিনে দিব। কিন্তু ঈদের 3 দিন আগ পর্যন্ত সচিবালয়ে গেছি আসছি, স্যার আমাদের গেজেট কবে হবে, আমাদের গেজেট কবে হবে। পরে আমি আমার বাবার থেকে 500 টাকা নিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাসায় গেছি। তাহলে বলেন যে এই বয়সে কি আমার আব্বা আম্মার আমাকে টাকা দেওয়ার কথা, নাকি আমার আব্বা আম্মাকে আমার দেখাশোনা করার কথা? তাদের তো যথেষ্ট বয়স হয়েছে। আমার এই চাকরি আমি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর হয়তো ফেরত পাবো, কিন্তু আমার আব্বা আম্মা কি এইটা দেখে যাবে যে আমি এই রাস্তায় রাস্তায় এসে এই জন্য কি আমাকে এত পড়াশোনা করিয়েছে? আমি আমার শিক্ষা জীবনে সবসময় সর্বোচ্চ শিক্ষাস্থান থেকে আমি পড়াশোনা করেছি। আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, আমি রাজশাহী বোর্ডে ট্যালেন্ট পুলে স্কলারশিপ পেয়ে বোর্ড স্কলারশিপ পেয়ে আমি এইচএসসি কমপ্লিট করেছি। আমি জীবনে কোনোদিন মিটিং মিছিল এগুলো আমার জীবনে আসতে হয় নাই, কারণ আমার জীবন ছিল একাডেমিক বেসড। আজকে আমাকে রাষ্ট্র এখানে এনে বসিয়েছে, রাষ্ট্র এনে বসায় নাই, কিছু মানুষ আমাকে এনে বসিয়েছে। আমি জাস্ট আমার অপরাধ জানতে চাই। আর তার সাথে এই যে আমার ভাইয়েরা এখানে আমরণ অনশনে আছে, 5 দিন পার হয়ে গেছে, এখনো কোনো কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নাই। কেন তাদের মাথা ব্যথা নাই? তারা রাষ্ট্রের একটা পজিশন, তাদের কাছ থেকে আমরা কোনো দয়া চাচ্ছি না, দয়া ভিক্ষার দিন শেষ হয়ে গেছে। তারা রাষ্ট্রের একটা চেয়ারে বসে আছে, তারা কিভাবে এটাকে ইগনোর করতে পারে?